আচ্ছা খেয়াল করেন, আমরা হয়েছে পাইথন প্রোগ্রামিংয়ের বেসিকটা জানবো এখান থেকে। 3 দিনে তো আসলে একটা প্রোগ্রাম পুরোপুরি শিখতে পারবেন না, আমরা কিছু বেসিক কনসেপ্ট নেব। এটা হচ্ছে একদম ফুললি বিগিনার, যারা কখনোই আমরা প্রোগ্রামিং করিনি তাদের জন্য। বুঝতে পারছেন? আমাদের উদ্দেশ্য কি, টার্গেট হয়েছে পাইথনের একটা শক্ত ভিট তৈরি করা, মানে আপনি এটা নিয়ে একটু কাজ করতে পারবেন। কিভাবে আমরা এটা ব্যবহার করবো দেখেন, সেলফ প্র্যাকটিস, আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন। এখানে আমি একটা কনসেপ্ট বুঝাবো, বুঝতে পারছেন? ওই কনসেপ্টের এক্সাম্পল বুঝাবো, মানে কনসেপ্ট ব্যাখ্যা করার পর ওটার এক্সাম্পল আমি দেখাবো। কোড নিজে টাইপ করবেন এবং আউটপুট দেখবেন, প্র্যাকটিস করবেন এবং এক্সারসাইজ সমাধান করবেন, বিভিন্ন রকম সমস্যার সমাধান করবেন। বুঝতে পারছেন? তো এই জিনিসটাই আমরা আজকে শুরু করব। আচ্ছা, ওনাকে একটা কম্পিউটারে বসতে দেন তো। তো কোর্স শেষে আপনি কি কি জানতে পারবেন দেখেন। 3 দিনের প্রোগ্রাম, আমাদের ফ্রি প্রোগ্রাম। কোর্স শেষে একটা জানতে পারবেন পাইথন কি, পাইথন কোথায় ব্যবহৃত হয়, মানে কোন কোন কাজে ব্যবহৃত হয়, পাইথন কিভাবে ইনস্টল করতে হয়, রান করতে হয়, প্রিন্ট কিভাবে ব্যবহার করবেন, কমেন্ট লিখবেন কিভাবে, ভেরিয়েবল কি, ডেটা টাইপ কি, ইনপুট নেওয়া, টাইপ কনভার্সন, অপারেটরস, কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ ইলস স্টেটমেন্ট, কম্প্যারিজন, তারপর লজিক্যাল অপারেশন, ফর লুপ, ওয়াইল লুপ, লিস্ট, টাপল, ডিকশনারি, সেট, স্ট্রিং, ফাংশন, বেসিক প্রবলেম সলভিং এবং ছোট বাস্তব ভিত্তিক পাইথন প্রোগ্রাম। আমরা একটা ছোট গেম তৈরি করেও দেখাবো এখানে। তো আমাদের 3 দিনে কোর্স স্ট্রাকচার। প্রথম দিনে পাইথন ফান্ডামেন্টালস এবং পাইথনের ইনপুট আউটপুট, ভেরিয়েবল, ডেটা টাইপ, এগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। আমাদের আজকে ডে 1 পাইথন ফান্ডামেন্টালস। প্রথমে হচ্ছে পাইথন কি। পাইথন হলো একটি জনপ্রিয় হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, খুব জনপ্রিয়। সহজভাবে বলে পাইথন ব্যবহার করে আমরা কম্পিউটারকে বিভিন্ন কাজ করার ইনস্ট্রাকশন দিতে পারি। আমরা যেরকম অ্যাপ্লিকেশনগুলো, সফটওয়্যারগুলো দেখি, এখানে কি করি আমরা, একটা সিস্টেম রেডি করা আছে যেখানে প্রোগ্রামার লাগে না। ওই সিস্টেমটা তৈরি করার জন্য আমরা এই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে থাকি। এর মধ্যে পাইথন খুবই জনপ্রিয়। যেমন উদাহরণ আমরা যদি এরকম লিখি, প্রিন্ট এখানে হ্যালো পাইথন এই কথাটুকু, তাহলে আমাদের আউটপুটে এই হ্যালো পাইথন কথাটুকু চলে আসবে। আচ্ছা, এটা আমরা দেখতেছি এখনই পাইথন কোথায় ব্যবহৃত, কোন কোন কাজে ব্যবহার করা হয়। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট করতে চান সেখানে ব্যবহার করতে পারবেন। তারপরে আপনার ডেটা অ্যানালাইটিক্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বিভিন্ন জায়গায় ডেটা অ্যানালিটিক্স করা হয়, যে বিজনেস ডেটা নিয়ে যে কাজগুলো করা হয় সেক্ষেত্রে আমরা পাইথন ব্যবহার করে থাকি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যত ধরনের অ্যাপ্লিকেশন আছে, ব্যবহার আছে সেখানে, যেমন মেশিন লার্নিং, ডিপ লার্নিং, জেনারেটিভ এআই, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংটা আপনাদেরকে আমরা একটু সুন্দরভাবে সহজে বুঝাইতে পারি। আপনারা চ্যাট জিপিটি ইউজ করছেন অথবা এই যে জেনিমি, এখানে দেখবেন আপনি যদি কোনো কিছু নির্দেশনা দেন, আপনাকে একটা কবিতা লিখে দেওয়া, আপনাকে কোনো কিছু লিখে দেওয়া, তৈরি করে দেওয়া, সে আপনাকে যেভাবে চাইবেন সেভাবে লিখে দিচ্ছে না। এটাই হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, মানে আপনার স্বাভাবিক ভাষাটাকে সে প্রসেস করতে পারে। তো এই জাতীয় কাজগুলো আমরা কিন্তু এই পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে, এগুলো সব হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অংশ। অটোমেশন, একই ধরনের কাজ বারবার করতে হয়, সেগুলো পাইথন দিয়ে অটোমেশন করা হয়। মানে বিভিন্ন ধরনের অটোমেশন হতে পারে, ফ্যাক্টরি অটোমেশন হতে পারে, আপনার অফিস অটোমেশন হতে পারে, কিংবা আরও অন্য ধরনের অটোমেশন। সফটওয়্যার ডেভেলপমেন্ট, পাইথন দিয়ে বিভিন্ন ধরনের সফটওয়্যার অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। আচ্ছা, পাইথন প্রোগ্রামিং এর এডিটর আইডিই। আইডিই থেকে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেইখানে আমরা কোডিংটা লিখবো সেই জায়গাটাকে বলা হয় আইডিই। বুঝতে পারছেন? এখন আমাদের একটা আইডি লাগবে, এটা লোকাল মেশিনে কম্পিউটারে আইডি সেট আপ করার ধাপ, এটা আপনারা একটু পড়ে দেখবেন পরে। কারণ আমার এই ইয়াটা দেখেন, ডকুমেন্টটা 45 পেজের। আমি যদি সব লাইন টু লাইন ধরে যাই, এটা কিন্তু আপনার 10 দিনও শেষ করতে পারবো না। এটা এসে জাস্ট আমরা একটা সফটওয়্যার কীভাবে সেট আপ করি এই প্রক্রিয়াটা দেখানো হয়েছে। এই মুহূর্তে আমরা এই লোকাল আইডিই ব্যবহার না করে আমরা করবো কি, আপনার এই যে গুগল কোল্যাব ব্যবহার করবো। মানে আপনার কম্পিউটারে সেট আপ দেওয়া লাগবে না। আপনার এই যে এখন যে সেট আপ দিচ্ছেন, একটা সময় যাবে, ফাইল তৈরি করতে হবে, ফাইল সেভ করতে হবে, এগুলো কিচ্ছু করা লাগবে না, খুব সহজে আমরা কাজটা করতে পারবো। কেন করবো? এটা ইনস্টল করার দরকার নেই, কনফিগারেশন করা লাগবে না, সব ডিভাইসে ব্যবহার করতে পারবেন। আপনি এখান থেকে ব্যবহার করে বাসায় যেয়ে আপনি ওপেন করতে পারবেন, এটা নেওয়া লাগবে না। বিল্ট ইন লাইব্রেরি, আপনাকে লাইব্রেরি ইনস্টল করতে হয় না, বিনামূল্যে ব্যবহার করতে পারবেন, একজন আরেকজনের কাছে খুব সহজে শেয়ার করতে পারবেন। আমি যে ফাইলটা তৈরি করবো সেটা আপনাদের দিতে পারবো, আপনারাও আমাকে দিতে পারবেন খুব সহজে। আচ্ছা, তাহলে গুগল কোল্যাবের মাধ্যমে আমরা এটা ব্যবহার করবো। আপনার কম্পিউটারটা কি ওপেন হয়েছে ভাই? আচ্ছা, ওকে। তা আমরা এটা করার জন্য আপনারা সকলে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। অবশ্যই আগে নিজ নামে গুগল আইডিটা ওপেন করে নেন।
ঠিক আছে? তারপর আমি এটা দেখাচ্ছি। নিজ নামে গুগল আইডি ওপেন কর। আচ্ছা, এই যে এই গুগল কোল্যাব এইটা বলছি, এই জিনিসটা, হ্যাঁ, এটা যেমন আমি আমার একটা আইডি ইউজ করতেছি, আমার অনেকগুলো আইডি আছে, এখানে একটা অন্য একটা আইডি ইউজ করতেছি। এটাতে আমরা প্রবেশ করলে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে সবাই নিউ নোটবুকে ক্লিক করবেন। হ্যাঁ, এটা নিউ নোটবুক, নিউ নোটবুকে ক্লিক করলে আপনার সামনে একটা একটু সময় লাগবে, এরকম একটা ইন্টারফেস আসবে। হ্যাঁ, এটা ইন্টারফেস আসার পর সবাই অপেক্ষা করবেন। এই দুইটা কাজ করেন। এই যে ডান দিকে দেখেন রিলিজ নোট, মানে এইটা কত তারিখে এই রিলিজ হয়েছে এই ভার্সনটা, সেটার একটা নোট দিছে। এটা দরকার নেই আপাতত। আপনি রিলিজ নোটের ডান দিকে যে ক্রস চিহ্নটা আছে না, এই যে দেখতেছেন সবাই, এই ক্রস চিহ্নটা ক্লিক করেন, তাহলে আপনার ফুল স্ক্রিন আপনার সামনে আসবে। আর ফাইলের একটা নাম দিবেন উপরের বাম কর্নারে, যেখানে আনটাইটেল 5 দেওয়া আছে না, এটাতে ডাবল ক্লিক করবেন। .ipynb এই অংশটুকু কেউ মুছবেন না, ডটের পরের অংশটুকু, জাস্ট ডটের আগে আপনারা একটা নাম দেন। যেমন আমরা আজকে নাম দিতে পারি ডে -1, ঠিক আছে, দিয়ে এন্টার দিলে হয়ে গেল। বুঝতে পারছি? এতটুকু করেন। তাহলে দেখেন আমরা একটা নতুন প্রোগ্রাম কিভাবে আমরা, এই যে এখানে দেখলাম, এখানে জাস্ট বর্ণনা করা আছে গুগল কোল্যাব কি এবং সেখানে কিভাবে কাজ করে, নতুন ফাইল কিভাবে তৈরি করে, আপনি পুরাতন ফাইল ওপেন করতে পারবেন। আমি একটু দেখায় রাখি কিভাবে পুরাতন ফাইলগুলো ওপেন করবো। এই যে এখানে ফাইলে ক্লিক করলে ওপেন নোটবুক, ওপেন নোটবুকে ক্লিক করলে আমার এই যে আগের ফাইলগুলো দেখছেন, আমরা যে আগে কাজ করছি, আমি আপনাদের থাকবে না যেহেতু আপনারা আগে কাজ করেন নাই। বুঝতে পারছেন? এখানে আমি যে কম্পিউটারে যাব সেই কম্পিউটারে লগ ইন করার সাথে সাথে আমার পুরাতন সবগুলো ফাইল দেখাবে। যেহেতু আপনারা নিজেদের নামে যদি লগ ইন করেন তাহলে আপনি সব পুরাতন ফাইল পাবেন, আপনাদের এখনও পুরাতন ফাইল তৈরি হয়নি। আচ্ছা, এটা গেল। এখন আমরা এই যে কথা আছে, এটা আমরা কিন্তু টাইপ করে করে কাজগুলো করব। এখানে দেখেন শুরুতে একটা কথা খুব সুন্দর করে বলা হয়েছে আপনাদেরকে, সেটা একটু খেয়াল রাখবেন। এই ডকুমেন্টটা আপনাদেরকে আমি দিয়ে দেবো। পাইথন শেখার সবচেয়ে ভালো উপায় হলো শুধু কোড দেখা নয়, নিজে কোড লেখা। আমাদের বেশিরভাগই সমস্যা হয়েছে কি, আমরা কোডটা টাইপ করতে চাই না, অনেকে কপি করেন অথবা জাস্ট দেখেই থাকেন। আপনি দেখে থাকলে কিন্তু শিখবেন না, আপনাকে কিন্তু নিজ হাতে টাইপ করতে হবে। তা আমি দেখেন শুরু করতেছি, আপনারা আমার সাথে করবেন। আগে একটু দেখেন কি করব, আমরা কোনো কিছু প্রিন্ট করব, ডিসপ্লেতে নিয়ে আসবো। আমাদের ডিসপ্লেতে নিয়ে আসার জন্য, প্রিন্ট করার জন্য প্রিন্ট ফাংশন ব্যবহার করি। প্রিন্ট, এটা ব্র্যাকেট। এখন আমরা কোনো লেখা, টেক্সট লেখা, যে লেখাটা কোনো ক্যালকুলেশন হয় না, যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না, এরকম লেখাকে যদি আমরা আনতে চাই সেটাকে আমরা কোটেশন মার্ক দেব। আপনি একটা দিলে সে দুইটা নিয়ে নেয়, অর্থাৎ এই দুই কোটেশনের মার্কের মাঝখানে আপনাকে আসতে হবে। সেটা হোক সিঙ্গেল অর ডাবল, সেম। আপনি সিঙ্গেল কোটেশন দিয়েও লিখতে পারেন, ডাবল কোটেশন দিয়ে লিখতে পারেন। ওই দুই কোটেশনের মাঝখানে আপনাকে অবস্থান করতে হবে। আমরা সাধারণত হ্যালো ওয়ার্ল্ড লিখে শুরু করি। এই কথাটুকু লিখে বাম পাশে যে তীর চিহ্নটা আছে এইটা যদি আপনি ক্লিক করেন, আপনার সাথে সাথে নিচে আপনাকে এটার আউটপুটটা দেখাবে। একটু প্রথমটা একটু সময় নিবে, পরেরগুলো আপনার তাড়াতাড়ি হবে। দেখেন তো এতটুকু টাইপ করতে পারেন কিনা, দেখছেন এই যে আউটপুটটা আসছে। লেখা কি আরো বড় করলে ভালো হয়? সবাই দেখতে পাচ্ছেন পিছনে? হ্যাঁ, সবাই স্পষ্ট? জাস্ট এতটুকু আমার মতো আমার সাথে সাথে টাইপ করেন আপনারা। হ্যাঁ, জি, লেখা একটু বড় করলে ভালো হয় না? ঠিক আছে, যদি ডাবল দেন দুই সাইডে ডাবল থাকবে, সিঙ্গেল দিলে দুই সাইডে সিঙ্গেল থাকবে, কোনো সমস্যা নেই, দুই দিকে একই দিকে এরকম হবে। পারছেন?
তাহলে আমরা এখন খেয়াল করেন, এটা আপনার এইখানে একটা সুবিধা কি, আপনি একটা ব্লক করে 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 অনেকগুলো কোড করতে পারবেন। আমরা যদি নতুন আরেকটা কোড করবো, এখানে তো একটা হয়ে গেছে না সবাই, হ্যালো ওয়ার্ল্ড, আপনি নতুন আরেকটা কোড লিখবেন, সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট এই যে কোডের উপর ক্লিক করেন, দেখেন আপনাকে আরেকটা ব্লক তৈরি করে দিছে। বুঝতে পারছেন? এই যে কোড লেখা, কোড প্লাস কোড, তা এইখানে এখন আমরা আরেকটা লিখি প্রিন্ট এ। আচ্ছা, এই হ্যালো ওয়ার্ল্ড কথাটুকুই আমি ও সরি, খেয়াল করেন, আমি আবার এটা দেখাচ্ছি। এই যে এখানে প্লাস কোড, এখানে ক্লিক করলে আমার আরেকটা সেকশন আসবে। এইখানে আমরা যদি লিখি প্রিন্ট 9, একটা সংখ্যা দিলাম, তাহলে আমার কিন্তু ওই সংখ্যাটাই আসবে। এইখানে সংখ্যার ক্ষেত্রে আপনার কোটেশন মার্ক ইউজ করার দরকার নেই। যদি কোটেশন মার্ক ইউজ করেন তাহলে কী হবে, না করলে কী হবে দেখেন, আমি এখানে যদি +6 ইউজ করি, তাহলে 9 আর 6 যোগ করলে কত হবে, 15। দেখেন আমার এই রেজাল্টটা আসবে। কিন্তু আমি যদি 2 সেট থেকে একটা কোটেশন মার্ক ইউজ করে দিই, খেয়াল করেন তখন কি হয়, এবার কি ডিফারেন্সটা বুঝতে পারছেন? আমি এইটার লাইনটা আমি ডাবল লিখতেছি, লিখে আমি আপনাদেরকে আরো বোঝাচ্ছি। এটা দিলাম কোটেশন ছাড়া, এটা প্রথমটা এটা দিছি কোটেশন যুক্ত, আর এটা কোটেশন বিহীন। এবার ডিফারেন্সটা খেয়াল করেন, যদি আমি কোটেশন যুক্ত দিই তার ভিতরে যা আছে হুবহু তাই প্রিন্ট করবে, আর কোটেশন বিহীন হলে সে ক্যালকুলেশন করবে। কোটেশন বিহীন যদি কোনো লেখা দিই, ধরেন এইখানে কোটেশন থাকবে না, আমি কোনো একটা লেখা দেব, আমার নামটুকুই দিলাম, হ্যাঁ, তাহলে এটা কি হবে, এখানে একটা দেখেন আন্ডারলাইন হলুদ চিহ্ন দেওয়া হয়েছে, অর্থাৎ একটা ঝামেলা আছে সে মনে করতেছে, এবং একটা ইরোর মেসেজ দিছে কি, নেম ইরো, সেখানে বলে দিছে নেম আহাদ ইজ নট ডিফাইন্ড, অর্থাৎ সেই আহাদকে তাকে চিনতেছে না। অর্থাৎ আপনি কোনো টেক্সট জাতীয় লেখা, কোনো লেখা যেগুলো আমরা মেসেজিং করি, টেক্সট করি, এই জাতীয় লেখাকে আপনি চাইলে কোটেশনের বাইরে ইউজ করতে পারবেন না। বুঝতেছি? তাহলে এইটাকে আমরা যদি ইউজ না করতে চাই, প্রোগ্রামিংয়ের লেখার ভিতরে আমরা একটা নির্দেশনা দেব, কিন্তু এটা ব্যবহৃত হবে না, প্রোগ্রাম সেটাকে মানে অ্যাভয়েড করবে, সেটাকে ব্যবহার করবে না, সেক্ষেত্রে এটাকে আমরা বলি কমেন্ট। বুঝতে পারছেন? এই কমেন্ট সম্পর্কে আমার এখানে কিন্তু বলা হয়েছে, দেখেন আমাদের এখানে যে এক্সাম্পলগুলো দিয়েছে, আমরা যে এগুলো প্রিন্ট করব, মাই নেম ইজ আহাদ, হ্যাঁ, এটা আপনাকে প্রিন্ট করতে বলছে। তারপরে আপনার ইনস্টিটিউটের নাম প্রিন্ট করুন, এগুলো আপনারা দেখবেন। এটা প্রিন্ট ফাংশন ব্যবহার করে আমরা এগুলো করতে পারি, একাধিক লাইনে আমরা প্রিন্ট করতে পারি, সেটাই বলছি। এরপরে দেখেন প্রিন্ট আপ ভ্যালু, আচ্ছা এই দিকে আমরা এখন চলে আসবো। তো এই লাইনটা আমরা আপাতত বাদ দিয়ে দিলাম, দিয়ে আপনি যদি পুনরায় রান করেন, দেখেন এখন সুন্দর মতো আসছে, কোনো ইরোর ছাড়া। বুঝতে পারছি? তাহলে আমরা একটা লেখা প্রিন্ট করতে পারছি, সংখ্যা প্রিন্ট করতে পারছি। আমরা আরেকটা সেকশন নিলাম। এখন একটু আগে আমার আহাদ যে জিনিসটা ছিল সেটা আমি ইউজ করতে পারি না। এখন যদি আমরা সেই ধরনের কিছু ইউজ করতে যাই, যেমন দিলাম নেম ইকুয়াল টু, আমি আমার নামটুকুই লিখি এখানে, আরেকটা দিলাম এইজ। এখন এই থেকে আমি যদি প্রিন্ট করি, দেখেন নেম, আরেকটা আমরা দিলাম প্রিন্ট, হ্যাঁ এটা প্রথম, এটা 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 বুঝি না, ও বোঝা যাচ্ছে না, মানে কি বড় করবো নাকি? আচ্ছা সেটা বললে হয়, ফন্ট সাইজটা একটু বড় করতে হলে সেটিংস, এখানে এডিটর, ফন্ট সাইজ আর একটু বড় করি, এখন বোঝা যায়? ওকে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এই সেকশনটা যদি আমি রান করি, তখন দেখেন এই যে এখানে নেম আর এই নেমটা হচ্ছে এটা রেফারেন্স, আর এই হচ্ছে এইখানে রেফারেন্স। অর্থাৎ আমরা একটু আগে এখানে যখন আমি নেমটা ইউজ করছিলাম প্রিন্ট, খেয়াল ছিল?
এখানে একটা ভুল দিছিল না, অর্থাৎ আপনাকে নেমটাকে সে চিনাই দিতে হবে। চিনানোর কাজটাই আমরা এখানে করেছি। দেখেন এই নেমটা কি, সেই নেমের একটা ভ্যালু দিছি, এইজের একটা ভ্যালু আমরা ইউজ করছি। ওই দুইটা জিনিস আমরা এখানে দেখাইছি, বুঝতে পারছেন? এখন এইখানে একটা বিষয়, আরেকটা আমি লাইন লিখি, প্রিন্ট নেই। এটা কি হবে কেউ বলতে পারবেন? একটু আন্দাজ করে বলতে পারবেন? এখানে 3টা প্রিন্ট আছে, তৃতীয় নাম্বার প্রিন্টে কি আসবে আউটপুট? আমার এখানে 2টা আসছে না, থার্ড লাইনে কি আসবে? নেম লেখাটাই আসবে। গুড, ভেরি গুড। দেখেন নেম লেখাটাই আসবে। কেন? নেমটা কোটেশন মার্কের ভিতরে। আমরা কিন্তু এখানে একটা কথা বলছিলাম যে দেখেন কোটেশন মার্কের ভিতরে যা লিখব হুবহু তাই আসবে, ঠিক আছে? অর্থাৎ আমরা এখানে একটা মেসেজ আকারে যদি এভাবে লিখি, মাই নেম ইজ, দেখেন এখন কিরকম আসে বিষয়টা, মাই নেম ইজ আব্দুল আহাদ। বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার? ওকে, তাহলে আমি আরেকটু আগে গেলাম, সামনে গেলাম। এখন বলতে পারেন যে এই দুইটা জিনিস কি? এই দুইটাকে বলা হয় প্রোগ্রামিং এর ভাষায় ভেরিয়েবল। সে কোনো তথ্য ধরে রাখে, যেমন ধরে রাখছে আমার এই নামটা, আমার এইজ, এই তথ্যগুলো সে ধরে রাখছে, এটাকে বলা হয় ভেরিয়েবল। ভেরিয়েবল লেখার ইয়েস, হ্যাঁ, ইজ ইকুয়াল টু যা দেব সেই জিনিসটা সে ধারণ করবে। কে ধারণ করবে? এই ভেরিয়েবল। এই ভেরিয়েবল লেখার জন্য আমাদের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো একটু ফলো করব আমরা। এখানে দেখেন, এখানে আছে কমেন্টটা, আমি একটু পরে দেখাচ্ছি। কমেন্ট হয়েছে লেখাটাকে ইউজ করবে না। যেমন আমরা যদি একটা কমেন্ট ইউজ করি, যেমন এখানে এই যে এই অংশটুকু আছে না, এটাকে আমি স্টার্ট শুরুতে হ্যাশ চিহ্ন দিয়ে দেবো। হ্যাশ চিহ্ন দিলে ওই লাইনটাকে সে আর ইউজ করবে না, এটাকে বলো কমেন্ট। দেখেন আমি এটাকে এখন রান করি, মাঝখানের এই যে প্রিন্ট নেম, এই অংশটা প্রথম প্রিন্টেরটা কাজ করছে, করে নাই, এটাকে সে কমেন্ট করে গেছে। আপনি যদি কোনো নির্দেশনা দিতে চান তখন এই হ্যাশ চিহ্ন দিয়ে এর ভিতরে আপনি যা কিছু লিখতে পারেন সেটাকে সে আর প্রিন্ট করবে না, অথবা সেটাকে সে ধরবে না, সেটাকে বাদ দিয়ে আউটপুট আনা। হ্যাঁ, আমরা একটু পরে ইনপুটও দেখব, কিভাবে ইনপুট দেব, ইনপুটটাকে প্রসেস করে আউটপুট করা হয়। বাদ দিয়ে যাবে। হ্যাঁ, দেখেন এই যে কেন কমেন্ট ব্যবহার করব, কমেন্ট ব্যবহার করা হয় কোড সহজে বোঝার জন্য। আপনি কোনো ব্যাখ্যা লিখতে চাচ্ছেন, আপনার নিজের প্রয়োজন অথবা অন্য কেউ দেখবে সে কোডটা, তখন আপনি এই কমেন্ট ব্যবহার করবেন। বড় প্রজেক্ট মেনটেন করা সহজ, অন্য ডেভেলপার কোড বুঝতে পারে, আপনি লিখলেই হলো, আরেকজন দেখবে না, তখন উনি কীভাবে বুঝবেন? পুরানো কোড পড়ে বুঝতে পারে। আপনার কোডগুলো তো শত শত লাইনের হয়ে যায়, তখন এগুলো যাতে আমরা কমেন্ট দিয়ে রাখি বিভিন্ন জায়গায়, কমেন্ট দিয়ে যে এখানে কী কাজ করছি, কী শুরু করছি, এই জিনিসগুলো কমেন্টের ভিতরে ইউজ করি, ঠিক আছে? ইয়েস, কোনো কিছু লাইনের শুরুতে যদি একটা হ্যাশ চিহ্ন দিয়ে দিই সেটা কমেন্ট হয়ে যাবে ওই লাইনটা। ক্লিয়ার? হ্যাঁ, নোটের মতো কাজ করবে। এবার আসেন ভেরিয়েবল। ভেরিয়েবলটা কি? ভেরিয়েবলের ডেটা রাখার জন্য একটি নামযুক্ত জায়গা, এই যে এরকম একটা নাম দিছি না, কি নাম দিছিলাম? নেম, এইজ। হ্যাঁ, এই ভেরিয়েবল লেখার কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আপনারা একটু এখানে এক নজরে দেখেন। পাইথনে ভেরিয়েবল লেখার কিছু নিয়ম। আপনি ভেরিয়েবল লেখার জন্য ক্যাপিটাল এ, স্মল লেটার অথবা ক্যাপিটাল লেটার এ থেকে জেড সবগুলোই অক্ষর ব্যবহার করতে পারবেন, এবং আন্ডারস্কোর চিহ্নটা ব্যবহার করতে পারবেন, নট আদার্স। শুধু আন্ডারস্কোর অথবা এ থেকে জেড দিয়ে শুরু করা যাবে। মাঝখানে আপনারা ডিজিট 0 থেকে 9 যে সংখ্যাগুলো আছে, যে কোনো সংখ্যা আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু শুরুতে সংখ্যা ব্যবহার করা যাবে না, এটা মনে রাখবেন, ঠিক আছে? ভেরিয়েবল নেমের মধ্যে স্পেস দেওয়া যাবে না, মানে একটা না, আমরা ভেরিয়েবল নেম তৈরি করছি মাই নেম, এভাবে যদি লিখি যে এটা কি ভুল ধরবে। যেমন আমি এখানে একটা লিখে আরেকটা নতুন আমি নিই, আমরা একটা ভেরিয়েবল তৈরি করতে চাচ্ছি, এরকম মাই স্পেস নেম, হ্যাঁ, দিয়ে এখানে আমরা দিলাম। তাহলে দেখেন যে এখানে একটা আমাকে কিন্তু অলরেডি একটা দিয়ে দিছে, সিগন্যাল দিয়ে দিছে, তাই না? আপনি চাইলে দুইটাকে একসাথে করে লিখতে পারেন, হ্যাঁ, অথবা আন্ডারস্কোরও দিতে পারেন, এটাই বোঝানো হয়েছে। তো ভেরিয়েবল নেমে স্পেস দেওয়া যাবে না, তবে অন্য কোনো চিহ্ন ব্যবহার করতে পারবেন না। চিহ্ন একটাই ব্যবহার করতে পারবেন, কোনটা? আন্ডারস্কোর। আন্ডারস্কোর দিয়ে আপনি শুরুও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর একটা হচ্ছে রেস্ট্রিকশন হচ্ছে পাইথনের রিজার্ভ ওয়ার্ড বা কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন না। রিজার্ভ ওয়ার্ড কিওয়ার্ড কি? এই যে আমি যে একটা প্রিন্ট কথা ব্যবহার করছি, সেটা হচ্ছে তার নিজস্ব শব্দ।
আপনি ওর শব্দটা আপনি ব্যবহার করতে পারবেন না, এরকম বেশ কিছু শব্দ আছে, আমরা এগুলো কাজ করতে করতে শিখে যাব যে কোন শব্দগুলো আছে। একটা জিনিস খুব সহজে মনে রাখবেন, কোনো কিছুই মুখস্থ করা লাগবে না, এটা আপনি দেখতে দেখতে আপনি বুঝতে পারবেন, তো এখানে কোনো কিছু মুখস্থ করার প্রয়োজন নেই। তাহলে ভেরিয়েবল লেখার নিয়ম বুঝতে পারছি। দেখেন কিছু ভেরিয়েবলের ব্যবহার আমরা কীভাবে করবো, দেখেন নেম লিখতে পারেন, স্টুডেন্ট আন্ডারস্কোর নেম, টোকেন আন্ডারস্কোর, টোটাল আন্ডারস্কোর মার্ক, ফার্স্ট নেম, ফোন নাম্বার, হ্যাঁ আপনি আন্ডারস্কোর দিয়ে ইউজ করতে পারেন। এই পদ্ধতিটাকে বলে স্ন্যাক কেস, বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। তাছাড়া এগুলো আপনারা মানে একটা শব্দ নিয়ে আসতে হবে যেটাই লেখেন, ঠিক আছে। আপনি একটা বর্ণ দিয়ে লেখেন এ বি এক্স ওয়াই, কোনো সমস্যা নেই। আমরা ছোটোবেলায় ম্যাথ করছিলাম না, এই যে এক্স ওয়াই দিয়ে এবিসি দিয়ে, ঠিক ওইটাও তো ভেরিয়েবল বলা হয়, এটাও ভেরিয়েবল, ভেরিয়েবলের বাংলা চলক, বুঝতে পারছি। হ্যাঁ, তো আমরা একটা এইখানে একটা ভেরিয়েবলের সুন্দর একটা ছোট একটা এক্সাম্পল দেখি। আমি এখানে নিলাম a ইকুয়াল টু 9, আপনি ভেরিয়েবলগুলো অনেকভাবে ডিক্লেয়ার করতে পারবেন। b ইকুয়াল টু 6, প্রিন্ট a প্লাস b। এখন দেখেন আমার রেজাল্টটা কি আসবে, বুঝতে পারছেন। অর্থাৎ আমরা যদি এভাবে সংখ্যাগুলো রাখি, সে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে। কিন্তু এইটার আমি আর একটু ভেরিয়েশন দেখাচ্ছি, আর একটা খেয়াল করেন ভেরিয়েশনটা কি দেখাবো। আমি এই সংখ্যাটাকে আমি কোটেশন মার্কে নিয়ে নিব, এখন এটার আউটপুট কি হবে কেউ আমাকে একটু আন্দাজ করে বলতে পারবেন? একটু ভালো করে দেখে বলেন তো কি হইতে পারে। হ্যাঁ, 9 আর 6 কিভাবে বুঝলেন? আপনারা কি আগে করে আসছিলেন? আচ্ছা, এটাকে বলা হয় স্ট্রিং। যখন আমরা কোটেশন মার্কের ভিতর কোনো কিছুর স্থান দেব সেটা স্ট্রিং, আর দুইটি স্ট্রিংকে যদি প্লাস অপারেটর দ্বারা যুক্ত করি সে দুইটা পাশাপাশি চলে আসে। আপনি এটার আরেকটু সুন্দর ব্যাখ্যা আমি আপনাকে দেখাই, তাহলে আপনি খুব সুন্দর বুঝতে পারবেন। আমি এইখানে ইউজ করলাম, আমার নামটুকুই দেখেন, হ্যাঁ এখন কি আসবে দেখেন, খুব সুন্দর মতো আসবে, একসাথে লেগে গেছে। তাহলে এই একসাথে লেগে যাওয়া থেকে বাঁচার জন্য অনেকগুলো ওয়ে আছে। আমি এখানে একটা স্পেস দিতে পারি, হ্যাঁ হ্যাঁ একই সেম, আপনি এইখানে না দিয়ে আপনি দিলেন এই যে আহাত লেখার আগে এইখানে একটা স্পেস দিলেন, সেম কথা। আর একটা ভিন্ন কাজও করতে পারি, ধরেন আমার কাছে যে লেখাগুলো আছে সেগুলোর এক পিসে স্পেস নেই, তাহলে আমি একটা কৃত্রিম স্পেস তৈরি করব। কি করব, এইখানে দেখেন এই প্লাসটার পরে আপনি একটা স্পেস দেন, দিয়ে এইখানে একটা প্লাস দেন, অর্থাৎ এই যে একটা নতুন স্ট্রিং তৈরি করছেন, স্পেসযুক্ত একটা স্ট্রিং তৈরি করছে। এখন এটাকে আপনি রান করেন, দেখেন একটা স্পেস আসছে। অর্থাৎ এই জায়গায় যদি আমি অন্য কিছু ইউজ করি, যেমন আমি এখানে একটা কমা দিতে পারি, কমা দিলে কি হয় দেখেন এই কমা শো আসছে। বুঝতে পারছি বিষয়টা? এটা হচ্ছে আমাদের স্ট্রিং। ওকে, আচ্ছা এখন আসি আমরা ডেটা টাইপ। একটু আগে আমরা দুইটা জিনিস বলে ফেলছি, একটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং কি জিনিস? যে কোনো লেখা, মেসেজ যেটাকে ক্যালকুলেশন করতে পারবে না, যোগ বিয়োগ গুণ ভাগ আমরা করতে পারবো না, ওগুলাকে বলি আমরা স্ট্রিং। আচ্ছা, এরপর আসেন ইন্টিজার। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, যে সংখ্যাগুলা দশমিক যুক্ত না, যেমন 5, 7, 10, সেটা পজিটিভ হোক আর নেগেটিভ, এনি নাম্বার। এরপর হচ্ছে ফ্লোট। ফ্লোট নাম্বারটা হচ্ছে দশমিক যুক্ত সংখ্যা, যেমন 5.7, 3.9, এগুলোকে আমরা ফ্লোটিং নাম্বার বলি। অ্যান্ড আছে বুলিয়ান। বুলিয়ানটা আপনারা ইন্টারমিডিয়েটে পড়ছেন না? বুলিয়ান ম্যাথ করছিলেন না? ভুলে গেছি। আপনি ওই যে আইসিটিতে আপনারা বুলিয়ান পড়ছিলেন কি না? বুলিয়ান দুইটা ভ্যালু থাকে, কি কি থাকে? ট্রু ফলস, ট্রু অ্যান্ড ফলস। আর এই ট্রু ফলসটা কিন্তু এইখানে আপনার কিওয়ার্ড, বুঝতে পারছেন? এগুলো সব কিওয়ার্ড, কিন্তু এগুলো আমরা ইউজ করতে পারবো না ভেরিয়েবল হিসাবে, ঠিক আছে? তো আমরা এখন কিছু এক্সাম্পল দেখি, যেখানে যে স্ট্রিংটা কীভাবে লিখতে পারবো কোটেশন মার্কের ভিতরে, সেটা হোক ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন, দুইভাবেই আপনারা ইউজ করতে পারবেন। ইন্টিজার, এই যে আমরা একটু আগে এইজ দেখছিলাম না, এটা হচ্ছে ইন্টিজার, মার্কস, কোয়ান্টিটির পূর্ণ সংখ্যা জাতীয় কোনো কিছু। পাইথন প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট আপনাকে বলতে হয় না, সেটা কোন ধরনের ডেটা।
সে অটোমেটিক বুঝে নেয়। অন্যান্য প্রোগ্রামিংয়ে আমরা এগুলো বলে দিতে হয়, সেটা কি ইন্টিজার না ফ্লোট আগে উল্লেখ করে দিতে হয়। আমরা এইভাবে লিখি, যেমন সিতে এটা লেখা হয়। আপনারা সি করছিলেন না আগে, ইন্টারে সি করছিলেন না, এরকম করে লিখতেন না, ভুলে গেছেন, আইএনটি ইন্ট এ ইকুয়াল টু 9। এইটা কিন্তু পাইথনে ভুল ধরবে, সেইভাবে চিনে নাই। যে দেখেন এখানে একটা লাল দাগ আছে না, এটা আমরা কিন্তু আপনাদের ওই যে আইসিটিতে ইন্টারমিডিয়েটে ছিল, আপনারা এইচএসসিতে করছিলেন, কিন্তু এই প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এটা লাগে না। এটা সে সরাসরি এটাকে চিনে নেয়, সেটা কোন টাইপ। আমরা এখন এই যে টাইপ বের করবো কীভাবে, এরকম কিছু আমরা সংখ্যা নিয়ে আমরা যেমন এ সমান নিলাম একটা, বি সমান নিলি 6.5, ডি সমান নিলাম এবং ই সমান আমি আরেকটা নিলাম। যখন আমরা ট্রু ফলসটাকে ক্যাপিটাল লেটারে টি দিয়ে স্টার্ট করবো, সে এটাকে কিওয়ার্ড হিসাবে নিবে বুলিয়ান ডাটা টাইপ, ট্রু এবং ফলস মনে রাখবেন। ঠিক আছে, এই যে দেখেন এটা নীল হয়ে আছে, সে এটা একটা কিওয়ার্ড কিন্তু, বুঝতে পারছি। এখন এগুলার যদি আমরা ডেটা টাইপ জানতে চাই, আমাদেরকে একটা টাইপ নামে ফাংশন ব্যবহার করতে হবে, প্রিন্ট টাইপ। কার টাইপ দিব, এ। দেখেন একটা একটা করে দেখায়, একটা একটা করে দেখলে বুঝতে সুবিধা। ক্লাস ইন্ট অর্থাৎ কোন ক্লাসের ডেটা, বোঝা যাচ্ছে এটা? আপনার যদি দেখতে সমস্যা, আপনি তো টাইপ করতে পারতেছেন না, পারতেছেন ওখানে? আচ্ছা, অসুবিধা নেই, আপনি একটু চাইপে এসে দেখতে পারেন না। আমি আপনাদের একটু পরে প্র্যাকটিস করতে দেবো, তখন ওই পাশে যে দেখেন, বুঝতে পারছেন? এই যে এখানে দেখাচ্ছে না ইন্ট, এটার টাইপ ইন্টিজার। আমি বাকিগুলোর টাইপ যদি জানতে চাই, একসাথেও লেখা যায়, আমি আলাদা আলাদা করে লিখতেছি। এইখানে দিলাম বি এর টাইপ, এখানে সি, এইখানে ডি, এ বি সি ডি চারোটা টাইপ জানতে চাইলাম। এইখানে আমি সি দিই নেই, যার কারণে দেখেন এখানে হলুদ ধরে রাখছে। দেখেন সি ইজ নট ডিফাইন্ড, অর্থাৎ সিকে আপনি বলেন নাই সি কী জিনিস, আগ থেকে বলে আসতে হবে। আমি হঠাৎ করে ফাংশনের ভিতর সি লিখে দিলে সে এটাকে নিয়ে কাজ করতে পারবে না। তাহলে আমি এখানে সিটা সেট করে আসতে হবে, এ বি সি, আর এটা হবে ডি। এখন ঠিক আছে, ঠিক আছে না? এবার যদি আমি রান করি, দেখেন এটা হচ্ছে ইন্ট, ফ্লোট, স্ট্রিং, বুলিয়ান, বুঝতে পারছি। সংক্ষেপে পুরাটা লেখা হয় না, আইএনটি ইন্ট। আপনারা ওই যে এইচএসসি আইসিটিতে দেখছিলেন কি না, আইএনটি ইন্ট লিখতাম আমরা, ইন্টিজার পুরো শব্দটুকু লিখতাম না। ঠিক একই রকম ফ্লোট পুরাটা লিখতাম না, ফ্লোটিং লিখতাম না, ফ্লোট। ঠিক আছে, এসটি এর দ্য স্ট্রিং, বি ডাবল এর বুল দ্বারা বুলিয়ান, এই চারটা আরও আছে কিন্তু অনেকগুলা, কিন্তু আপনার বেসিক এই চারটা আমাদেরকে শিখলে মোটামুটি আমরা বুঝতে পারি। তাহলে আমাদের এইগুলো হয়েছে ডেটা টাইপ। এই ডেটা টাইপ সম্পর্কে এখানে ব্যাখ্যা, আপনারা এই নোটটা পড়বেন বাসায় গেলে, আমি দিয়ে দেবো। ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান সম্পর্কে এখানে দেখেন, বুলিয়ান দুইটা ভ্যালু, ট্রু এবং ফলস। অবশ্যই স্টার্ট করতে হবে ক্যাপিটাল লেটার দ্বারা। তিনটা কিওয়ার্ড আছে, যে তিনটা স্টার্ট করতে হয় ক্যাপিটাল লেটার দ্বারা। এর মধ্যে ট্রু ফলস দুইটা, আর একটা আছে নান। কোনো কিছু না থাকলে আমরা নান ব্যবহার করি, সেই কিওয়ার্ডটা ওই এই ক্যাপিটাল লেটার দ্বারা স্টার্ট হয়। এরপর ডেটা টাইপ দেখা, কীভাবে ডেটা টাইপ দেখতে হয়, কিন্তু আমরা এখনই দেখছি না, এই যে টাইপ ফাংশন ইউজ করে কোনো একটা ভ্যালু রাখছি, সে অটোমেটিক সেটাকে টাইপ কনভার্ট করে নেয়। এখন আরেকটা জিনিস একটু খেয়াল করেন, আমি এখানে এ সেট করছিলাম 9, ঠিক আছে, আমি লাস্টে এসে আবার বলতেছি এ ইকুয়াল টু মাই নেম। এখন বলেন তো এইখানে রেজাল্টটা কি চেঞ্জ হবে কি হবে না, না এটাই থাকবে, কি হবে কেউ বলতে পারবেন আমাকে? আমি প্রথমে এ সমান 9 লিখছি, আবার শেষে এসে বলতেছি এ ইকুয়াল টু মাই নেম। কেউ আমাকে বলতে পারবেন কি হইতে পারে? হ্যাঁ, চেঞ্জ হয়ে যাবে, দেখেন স্ট্রিং হয়ে গেছে না। আপনার লাস্ট যে চেঞ্জটা আসছে সেই চেঞ্জটাকে সে নেবে। এটাই সে ভ্যারি করে, ভ্যারিয়েবল থেকে চেঞ্জ করতে পারে। ভ্যারিয়েবল লাস্ট যে ভ্যালুটা থাকে সেটাকে সে ধারণ করে, আগেরটাকে বাদ দিয়ে দেয়। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আমরা ওকে ভেরিয়েবল ডেটা টাইপ বের করি। এগুলো তো বুঝতে পারবেন, এগুলো ডেটা টাইপ নির্ণয় করতে বলছে। নেম দিছি, এজ দিছি, স্যালারি। হ্যাঁ, এগুলো তো আপনারা সব বুঝতে পারবেন, এগুলো আমি দেখাইছি না এই ধরনের কাজ। এখন আমরা একটু আপনারা এই এই অংশটুকু একবার দেখতে পারেন, একটু নিজেরা টাইপ করে দেখেন, এই যে এতটুকু, বেশি দরকার নেই। ঠিক আছে,
ইউজার ইনপুট, এত সময় আমরা কিন্তু জাস্ট আউটপুট দেখতেছি, প্রিন্ট করতেছিল, আউটপুট দেখতেছি না। আমরা ইনপুট নেওয়ার জন্য ইনপুট ফাংশন ব্যবহার করবো। এখন ইনপুট নিয়ে তথ্যটা কি কোনো একটা ভেরিয়েবলে ধরে রাখতে হবে না? তাহলে আমরা একটা নতুন কোড নেওয়ার জন্য একটা ব্লক নিলাম। আমরা ইনপুট নেওয়ার জন্য আমরা একটা ধরেন একটা নাম দিলাম নেম ইকুয়াল দিলাম ইনপুট, বুঝতে পারছেন? নেম ইকুয়াল টু ইনপুট, এরপরে দিলাম প্রিন্ট। ইনপুট ইস, আমরা যখন কোনো একটা লেখার সাথে একটা ভেরিয়েবলকে যুক্ত করতে চাই অথবা কোনো কিছুকে যুক্ত করব, এখানে এর আগে প্লাস দিছি, প্লাস দিলেও হবে, কিন্তু আমরা এখানে কমা ব্যবহার করব। কমা এবং প্লাসের মধ্যে সুবিধাটা কি আমি একটু দেখাচ্ছি, খেয়াল করেন। একটা ভেরিয়েবল আছে আমার নেম, সেই ভেরিয়েবলটাকে আমরা কি করছি এইখানে, আচ্ছা আপাতত এই লাইনটুকু পরে দিই, কারণ এই লাইনটা এখন দিলে আপনারা বুঝতে কষ্ট হবে। আমি যা ইনপুট নেব সেটাকে প্রিন্ট করব। এখন আমরা এটাকে রান করি, রান করার পর আমি এখানে নেম দিলাম, ধরেন এটা যে কোনো একটা জিনিস টাইপ করে এন্টার দিলাম, দিলে দেখেন যা দিছি সেটাকে জাস্ট রিপিট করে পাঠিয়ে দিচ্ছে, মানে এখানে প্রিন্ট করতেছে। কিন্তু এখানে যদি লেখাটা এরকম থাকতো তাহলে কি করতো, আপনার কাছে প্রত্যেকবার রান করলে কিন্তু ইনপুটের জন্য আপনার কাছ থেকে তথ্য অপেক্ষা করবে, আপনার কাছে চাইবে। দেখেন মাই ইনপুট ইজ আহাদ, বুঝতে পারছেন? এই যে ইনপুটটা নিলাম, যে এখন ইনপুট হয়েছে, আমরা ধরেন এই যে এটা রান করি, এটা রান করলাম না, আপনার কাছ থেকে একটা তথ্য চাইবে, কম্পিউটারকে আপনি টাইপ করে দিতে হবে। এত সময় তো আমরা ভেরিয়েবলের তথ্য ফিক্সড করে দিছি, এখন আর ফিক্সড না, আমরা ইচ্ছা মতো তথ্য দেব। আমি একটা সংখ্যাও দিয়ে দিলাম 98, লেখে এন্টার দিবেন, কিবোর্ড থেকে এন্টার দিবেন, দিলে দেখেন মাই ইনপুট ইজ 98, এই যে মাই ইনপুট ইজ নেমের ভিতর যা আছে সেটাকে সে নিয়ে আসছে। এখন আমি মানে যা টাইপ করব সেটা হচ্ছে ওই কালো আর কি, কালো করে নেমের পরিবর্তে ওটা আসবে। ইয়েস, বুঝতে পারছেন? মানে আপনার কাছ থেকে অপেক্ষা করবে, সে অপেক্ষা করবে নেমটাই। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছেন? এখন যেমন আমি আরেকটা কোড নিই, আমরা দুইটা আলাদা নিলাম, এ ইকুয়াল টু ইনপুট, আরেকটা নিলাম বি ইকুয়াল টু ইনপুট, দুটো ইনপুট নিলাম, নিয়ে দিলাম প্রিন্ট এ প্লাস বি, ঠিক আছে? এটা একটু খেয়াল করেন, এটা খুব মজার জিনিস। এখন এ ইকুয়াল টু আমি দিলাম 9, বি ইকুয়াল টু দিলাম 6, এন্টার দিলে কি রেজাল্ট আসবে দেখি, মাহাদি বলেন তো কি হবে? বলতে পারতেছেন না? 15 আসবে। ইয়া বলেন তো, সুরেয়া বলেন তো কি হতে পারে? আপনি একটা চিন্তা ভাবনা করে বলেন, এ তে একটা ইনপুট নিলাম সেটা হচ্ছে 9, বি তে ইনপুট নিছি সেটা 6, প্রিন্টে কি বলতেছি এ প্লাস বি, এ আর বি কে ইনপুট জি ইনপুট, হ্যাঁ বুঝিনি কি হতে পারে 96, হ্যাঁ, কিন্তু আমি তো দুইটা সংখ্যা নিছিলাম না, কেন 15 হয়নি? ওই যে কোটেশন মার্ক, কোথায় কোটেশন? এখানে কি আমি তো কোটেশন মার্ক ইউজ করিনি, করছি। না তাইলে এখন বলতে পারেন যে স্যার আমি যদি সংখ্যা হিসাবে কাজ করবো তখন কি করব? প্রশ্ন তো করা দরকার ছিল। তাহলে এখানে আপনারা শুরুতে আপনাকে বলে দিতে হবে আপনি কি হিসাবে সংখ্যা নেবেন, ইন্ট ব্র্যাকেট, এখানে আপনার বলে দিতে হবে ইন্ট ব্র্যাকেট, এরপরে আপনি নতুন করে রান করেন। এখন দিলাম 9 এন্টার 6, বুঝতে পারছেন বিষয়টা? ইয়েস, ইন্টে ইন্টিজার, কিন্তু একটাকে আমি একটু চেঞ্জ করে দিয়ে এখানে দিয়ে দিলাম ফ্লোট, ফ্লোট। এখন এটা দিলাম 9, আমি কিন্তু বলছি ফ্লোট কিন্তু সংখ্যা দিছি ইন্টিজার, রেজাল্টটা কি হবে?
15.0 কেন বলেন তো? আমি এখানে ফ্লোট বলার সাথে সাথে সে অটোমেটিক 6 দেওয়ার পর তার পাশে একটা দশমিক যুক্ত সংখ্যা নিয়েছে, অর্থাৎ 6.0 ইউজ করছে। আর এই ইন্টিজার আর ফ্লোট যোগ করে সে ফ্লোটের রেজাল্টটা রাখবে কিন্তু। বুঝতে পারতেছেন তো? তাহলে এইখানে যদি আপনি ইন্টিজার ফ্লোট উল্লেখ না করেন, সে ডিফল্ট কি নিবে? আপনি যদি ইন্টিজারও বললেন না, ফ্লোটও বললেন না, সে ডিফল্ট হিসাবে কি ধরবে? আচ্ছা হ্যাঁ, রেকর্ড অনার্স বলতে পারবেন? আমি এটা যদি না রাখি, আমি আরেকটা, আচ্ছা আমি এই জিনিসটা আরেকবার দেখাই বুঝার সুবিধার্থে। আমি এখানে এটা ইন্টিজার উল্লেখ করে দিছি, হ্যাঁ, আরেকটাতে ইন্টিজার উল্লেখ করি নাই, ঠিক আছে? এখন আমি টাইপ জানতে চাই। টাইপ এ কমা টাইপ বি। আপনি চাইলে এক লাইনেও কিন্তু সব লিখতে পারবেন, সমস্যা নেই। এখন আমরা এইখানে প্রথমে এর জন্য ইন্টিজার দিলাম, আমরা লিখলাম 9, আর বি এর জন্য নিলাম 6। আউটপুট কি হবে কে বলতে পারবেন? বুঝতেছি নাকি একটু কষ্ট হচ্ছে? আচ্ছা সমস্যা নেই, প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। দেখেন প্রথমটা আমি ইন্ট বলে দিছি না, এই জন্য এই ক্লাস ইন্ট। দ্বিতীয়টা কি কিছু বলছি, কিন্তু আমি সংখ্যা নিছি 6। আপনি কি সংখ্যা নিছেন সেটা বড় কথা না, যখন কোনো কিছু বলবেন না ডিফল্ট হিসাবে সেই স্ট্রিং থাকবে, যাই নেন সেই স্ট্রিং হিসাবেই রাখবে। স্ট্রিং তো হচ্ছে নন ক্যালকুলেটিভ জিনিস, যখন এগুলো হ্যাঁ যেখানে ক্যালকুলেশন করা যাবে না, যোগ বিয়োগ গুণ ভাগ করা যাবে না, ওইটা বুঝতেছি? না না, আমার তো ইনপুট টাইপটাকে বলে দিতে হয়, এটাকে টাইপ কাস্টিং করে আবার আমি চেঞ্জ করতে পারবো কিভাবে? এখানে আমি বলে দিলাম বি ইকুয়াল টু ইন্ট বি, বি কি ইন্টিজার করে নাও। এখন দেখেন কিন্তু দুইটাই আমার কিন্তু ইন্টিজার আসবে, 9 and 6। দেখেন দুইটাই ইন্টিজার আসছে না? আমি নর্মালি ইনপুট নিছি, নেওয়ার পরে এটাকে টাইপ কাস্টিং করছি। বুঝতে পারছেন? না এখানে তো এইটা যদি ইউজ না করি, আপনি তাহলে সেই স্ট্রিং আকারে রাখবেন, আর স্ট্রিং আকারে রাখলে যোগ বিয়োগ করতে পারবেন না। স্ট্রিং আকারের জিনিস, সংখ্যাকে স্ট্রিং আকারে রাখলে আপনি যোগ বিয়োগ গুণ ভাগ এই কাজটুকু আমরা করতে পারবো না, ঠিক আছে? এখন আমরা কিছু যোগ বিয়োগ গুণ ভাগের এরকম কিছু কাজ আছে, আমরা একটু দেখাচ্ছি, দাঁড়ান। এগুলো ইনপুট আপনারা একটু দেখেন, আমরা তো এই ক্লাসগুলো সংক্ষেপে শেষ করতেছি, এগুলো অনেক লম্বা ক্লাস হলে বুঝতে সহজ হয়। আপনারা একটু দেখবেন টাইপ কনভার্সন, এই যে আমি দেখাই দিছি যেটা, আপনারা কীভাবে এই যে টাইপ নেবেন, ইন্টিজার টাইপ, হ্যাঁ, কীভাবে আমরা সিলেক্ট করব। আচ্ছা এখানে ভিতরে আমরা একটা মেসেজ দিতে পারি, মেসেজটা দেখাই দিই। আমি বেশিক্ষণ থাকতেছি না, আমরা হয়তো 10-15 মিনিট পরে আমরা ছেড়ে দেবো, আজকে আপনারা যেহেতু অনেকক্ষণ আগে আসছেন। নেম str, str যদি না দিই সমস্যা নাই, স্ট্রিং আমাদের না বললেও সমস্যা হয় না। আমরা এখানে একটা মেসেজ দিতে পারবো। এরকম যদি আমরা একটা মেসেজ দিই, তখন সে কিন্তু আপনার কাছ থেকে মেসেজ আকারে ইনফরমেশন চাইবে। দেখেন আমি এটাকে রান করব, রান করার সাথে সাথে যে দেখেন হোয়াট, আচ্ছা ইজ দি নেই না, হোয়াট ইজ ইউর নেম। আগে কিন্তু মেসেজটা ছিল না, তাহলে মেসেজটা আমরা কোথায় দিতে পারবো? এই যে এই জায়গাটুকুর ভিতরে, যে এই জায়গাটা গ্যাপ ছিল না, এইখানে আপনি মেসেজটা ঢুকে দিতে পারবেন, ঠিক আছে? আপনার কাছ থেকে কিন্তু অপেক্ষা করতেছে, আপনি এখানে কোনো কিছু দেন, সে চাচ্ছে। আমি এখানে যদি সংখ্যা দিই, সে সংখ্যাটাকেই পিন করে আনবে। বুঝতেছি? আচ্ছা এখন আমরা কিছু মজার জিনিস দেখবো, যোগ করা, বিয়োগ করা, গুণ, যোগ বিয়োগ গুণ ভাগ, এই 4টা জিনিস আপনারা খুব সহজেই বুঝবেন, কিন্তু আপনারা এই 3টা জিনিস বুঝবেন না। যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে তো আসলে আমাদের কিছু বলার নেই, তাই না? দুটো সংখ্যা আমরা কিভাবে যোগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি। তারপর আমরা দেখি এক লাইনে, আমরা এখানে একটু সহজে বোঝাচ্ছি। আমরা এখানে ধরেন যোগ করার জন্য আমরা
সরাসরি আমি দেখাই, দুইটা সংখ্যাকে নিলাম 9+6, হ্যাঁ, তারপরে আরেকটা নিলাম প্রিন্ট 20-3, তারপর আরেকটা নিলাম প্রিন্ট 15 × 3, আরেকটা নিলাম এখানে নিলাম 24। এখানে দেখেন এই চারটা খুব একটা জায়গায় দশমিক আসছে, আর কোনো কোনো দশমিক আসেনি। অর্থাৎ এখানে দেখেন 9-6 যোগ করে 15, 20-এর থেকে 3 যায় হয়েছে 17, আর 3×5 = 45। কিন্তু এইখানে যখন আমরা কোনো কিছু ভাগ করবো, সে অটোমেটিক নিজের থেকেই সে এটাকে প্লটিং করে নিবে। দুটি ইন্টিজার সংখ্যা ভাগ করার পরেও পূর্ণাঙ্গ হচ্ছে না, 4×5 = 20, তারপরেও কিন্তু সে নিচ থেকে একটা শূন্য নিয়ে নিচ্ছে। এটার সমাধানের জন্যই এসে আবিষ্কার হয়েছে যে এইটা সে পূর্ণ সংখ্যা ভাগ করবে। দেখেন আমরা আরেকটা, ইয়েস, এই কাজটা আমরা এখানে দেখেন, এখানে দেখতেছি ডাবল স্ল্যাশ যদি ইউজ করি সে সেটাকে ইন্টিজার করে ফেলবে। এটা ফ্লোটিং কিন্তু এটা ইন্টিজার, বুঝতেছেন? ইন্টিজার পূর্ণ সংখ্যা, ক্লিয়ার? এরপরে এইখানে আরেকটা জিনিস আছে ভাগশেষ। হ্যাঁ, ভাগশেষ আপনারা করছিলেন? ভাগশেষ বুঝলি রিমাইন্ডার যে আমরা যদি 17 এখানে পার্সেন্টেজ চিহ্ন ইউজ করে 3 দিই। আচ্ছা একটু খেয়াল করেন তো, 17 3 দ্বারা ভাগ করলে কত হয়? 3×5 = 15। আর কত থাকে অবশিষ্ট? 2 থাকে। এখানে রেজাল্ট আসবে 2। বুঝতে না? এটা আপনারা কেউ মুখে বলবেন না, খাতায় লিখবেন। জাস্ট লাস্টেরটা আমি রান করলে কত আসবে, এটা আর অন্য কিছু দরকার নেই। আচ্ছা এটা আলাদা করে আমরা লিখি। হ্যাঁ, এটা আরেকটা লিখি, এটার সাথে আরেকটা লিখি। এই দুইটা মনে রাখবেন, ভাগশেষ অল টাইম একটা পূর্ণ সংখ্যার রেজাল্ট আসবে। এই দুইটার রেজাল্ট খাতায় লেখেন তো দেখি, কে কি লিখছেন আমি দেখি। কম্পিউটার টাইপ করেন, ইসের টাইপ করবেন, ইসে না, এখানে খাতা নেই তো অসুবিধা নেই, এখানে নর্মালি টাইপ করেন। জাস্ট রেজাল্টটা কি হবে আপনি মুখে বলে দেন। আউটপুটটা বুঝতেছি না কি হবে বলতে পারবেন? ভাই হবে আউটপুটটা হিসাব করার দরকার নেই, আমার শুধু রেজাল্ট বলেন। এত কিছু লিখছেন কেন? না দশমিক হবে না কখনো, আমি বলছি কিন্তু কখনোই ভাগশেষ দশমিক হয় না। দশমিক না হতে দাও না। আপনারা ক্লাস 4-5 দিকে করছিলেন ভাজক, বাহ্য, ভাগফল, ভাগশেষ, ওখানে কি দশমিক যুক্ত হয় কোনোদিন? হয় না। ও ভাগশেষ দশমিক হবে সেটা বলতেছেন? হ্যাঁ এই তো ভাগশেষ, পার্সেন্টেজ দেওয়া মানে তো ভাগশেষ। প্রোগ্রামে কিন্তু পার্সেন্টেজ চিনে না, ওকে বুঝাইতে হবে পার্সেন্টেজ করতে হলে আবার কোন সিস্টেমে করতে হবে। প্রোগ্রামিং চিনে 5টা অপারেটর আছে, প্লাস অপারেটর আছে, মাইনাস, গুণ, ভাগ, আর এই যে এটাকে বলে রিমাইন্ডার অপারেটর, মডুলো অপারেটর বলে। বলতে মাহাদি প্রথমটা কি হবে? মুখে বলে। দ্বিতীয়টা প্রথমটা 3 হবে। প্রথমটা 3, তারপর দ্বিতীয়টা 9 কি হবে? এটা ভাগশেষ তৈরি করতে পারি। 17 তো 3 এর
বাহ্যটা ভাজকের চেয়ে ছোট হয়ে যায় তখন ওটাকে ভাগ করা যায় না, আর ভাগ করা না গেলে ও নিজেই ভাগশেষে পরিণত হয়ে যায়। তার মানে প্রথমটা কি ছোট না, ছোট সংখ্যাকে ছোট দিয়ে আমরা ভাগ করতে পারবো না, তাহলে ওটার ভাগশেষ 3 ওটাই থেকে যাবে, বুঝতে পারছেন? আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি হচ্ছে, সবাই বলছিলেন 5 নাকি জিরো হবে, নিঃশেষে বিভাজ্য, নিঃশেষে বিভাজ্যের কি ভাগশেষ থাকে? নিঃশেষে বিভাজ্য ভাগশেষ থাকে না। দেখেন 3 এবং 0 যেটা একদম সমান সমান ভাগ হয়ে যাবে তার আর ভাগশেষ নাই, বুঝতে পারছেন? এটা আপনারা দরকারে ব্যাখ্যা আকারে লিখে রাখতে পারেন আপনারা বুঝার সুবিধার্থে, ঠিক আছে? আর একটা আমাদের দেখাচ্ছি, এটা দেখে আজকে আমরা আপাতত করছি প্রিন্ট। আমরা যদি এটা ইউজ করি, এটা কত হয় এটা তো সবাই বুঝতে পারি, এটা কি হবে 10 গুণ হবে, গুণ হবে। কিন্তু যদি আমরা এটা ইউজ করি এখন কি হবে, এটা পাওয়ারের কাজ করে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 আপনারা হাতে হাতে গুনবেন, 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, আর 25 হবে উল্টাটা, যদি 5 আগে দিই 2 লাস্টে দিই 5 স্কয়ার হয়ে যাবে। যদি আপনি এখানে এটা আমি পাওয়ার, হ্যাঁ প্রথমটার পাওয়ার দ্বিতীয়টা হবে 5 আর এটা হবে 2, তাইলে হয়ে যাবে 25, বুঝতে পারছেন? এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5 আর এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 2 অথবা 5 স্কয়ার আমরা বলতে পারি, ঠিক আছে? ওকে, ডাবল স্টার মানে হচ্ছে গিয়া এই যে এখানে দেওয়া আছে যে পাওয়ার করা, এই নোটটা আপনারা দেখবেন, আমি নোটটা দিয়ে দিব, হ্যাঁ ঠিক আছে? আজকের দিনের আসলে আমাদের এই প্র্যাকটিস শিটটা আপনারা বাসায় করবেন, দেখেন এই যে প্র্যাকটিস, হ্যাঁ এক্সারসাইজ 1 2 3 4 5 এগুলো আপনারা বাসায় করবেন, ঠিক আছে? ওকে, আর এই শিটটা আমি পাঠিয়ে দিব ওই যে আপনাদের ইসে দিয়ে দিব গ্রুপে। এখন আপনি বাসায় গিয়ে কীভাবে ওপেন করবেন, বাসায় গিয়ে কম্পিউটারে আপনার ওপেন করবেন। আপনার দেখা গেল কি, যেমন আমরা আজকে এটা করছি না, ডে 1 দিয়ে যে লেখা আছে না, আপনি কি করবেন আমি দেখাই দিচ্ছি। আপনি ধরেন কম্পিউটার ওপেন করবেন, নর্মালি ওপেন করবেন, এগুলো সেভ হয়ে যায়। আমি যে এটা কেটে দিলাম, এটা নাই, ওকে আমার এটা কি হারাই গেল। এইখানে আমি আপনার এই যে এইদিকে অপশনে যাবেন, ড্রাইভে যাবেন, ড্রাইভে যাওয়ার পরে যে দেখেন এই যে চলে আসছে না ডে 1, দেখছেন? এটা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে আপনার ওপেন হয়ে যাবে। এই যে গুগল ড্রাইভ আছে, যে দিকে দেখবেন ডট দেওয়া আছে না গুগল অ্যাপস, হ্যাঁ এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন ড্রাইভ আছে, অথবা আপনি ওইখানে ড্রাইভ লেখা দেখেন, এই যে আজকে যা করছি সব আছে, দেখছেন? আমি কিন্তু সেভ নিয়ে আসলে আলাদা কোনো কাজ করিনি, যার সাথে ফাইল নেমটা মনে রাখবেন কি নাম দিয়েছেন, প্রয়োজনে ফাইল নেমের সাথে আপনারা ডেটটা দিয়ে রাখবেন কবের কাজটা করছে। এটা কিন্তু অনেকেই করে না, তখন কি থাকে, এটা আনটাইটেল ফাইল, আনটাইটেল ফাইল হলে তো আপনি বুঝবেন না এটা কি আপনার কবের করছেন, কি করছিলেন, বুঝতে পারছেন? অসুবিধা নেই, এই ফাইলটা আমি আপনাদের পাঠিয়ে দেবো, শেয়ার করে দিব। এগুলো খুব শেয়ার করা সহজ। এটা শেয়ার করার জন্য এখানে শেয়ার অপশনে যায় আপনার এই যে আমি যদি ইমেল অ্যাড্রেসগুলো অ্যাড করে দিই সব একটা শেয়ার হয়ে যাবে। শেয়ার করে দিব না, ফাইলটা আমি গ্রুপে দিয়ে দিব, কোনটা ভালো হবে বলেন? লিঙ্ক তো হবে না, হবে লিঙ্ক কপি, হ্যাঁ এটা আচ্ছা ঠিক আছে, লিঙ্ক কপি। এই কম্পিউটারের থেকে তো আমার মেসেঞ্জার নেই, আমি আমার ইসে থেকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে গুড, এটা খুব ভালো কথা বলছেন, আমি লিঙ্কটা গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ আসতেছে, আমি একটু ভিডিওটা রানিং তো ভিডিও দিয়ে দিচ্ছি আপনি